নিজের জীবনের গল্পটা বলার জন্য আজ কলম ধরলাম। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম গল্পটা লিখি। কদিন যা ব্যস্ত ছিলাম, সময় করে উঠতেই পারছিলাম না। কেন ব্যস্ত ছিলাম সে কথা পরে বলছি। আমি আলো। আলো নামটা রেখেছিল আমার ঠাকুমা। ঠাকুমা আমাকে একটু বেশিই ভালোবাসে। আমার জন্মের সময় ঠাকুমা বাবাকে বলেছিল, তোর মেয়ের নামটা আমি রাখব, ওর নাম হবে আলো। মেয়েকে এমনভাবে মানুষ করিস যেন নিজের আলোয় আলোকিত হয়। জগৎ সংসারে মেয়েরা কিন্তু অসম্ভব ক্ষমতার অধিকারিণী। সত্যি তাই, ঠাকুমা কথাটা ঠিকই বলেছিল। মেয়েরা পারে না এমন কিছু নেই। মনের জোর আর জেদ থাকলে যে কোনো কাজে সফল হওয়া যায়, তবে তার পিছনে থাকে একটা লড়াইয়ের কাহিনী। আমার লড়াইটা শুরু হয়েছিল বিয়ের পর থেকে। বিয়েটা আমার দেখাশোনা করেই, প্রেম করার সুযোগ জীবনে হয়নি। বাবার বক্তব্য ছিল, জীবনে এমন কিছু করে বসো না যার জন্য সারা জীবন ভুলের মাসুল দিতে হয়। তবে আমার জীবনে আমার বাবা সব থেকে বড় পথ প্রদর্শক। তাই বাবার ন্যায় নীতি শিক্ষাই আমার জীবন পথের পাথেয়। আমি চাকরি পাওয়ার পর আমার বিয়ের জন্য আমার বাবা পাত্রের সন্ধান করছিলেন। তখন আমাদের বাড়িতে প্রতিদিন খবরের কাগজ আসত। রবিবারের পাত্রপাত্রী চাই বিজ্ঞাপন বিভাগের একটি বিজ্ঞাপন আমার বাবার চোখে পড়ে। পাত্র সরকারি চাকুরে, শিক্ষিতা চাকুরিরতা মেয়ে চাই। বিজ্ঞাপন দেখে বাবা যোগাযোগ করেন। যেহেতু চাকুরিরতা মেয়ে চেয়েছে, বাবা ভাবলেন এমন পরিবারের সঙ্গে আত্মীয়তা করা যেতে পারে। আমিও সবে প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিটা পেয়েছি তখন। বাবা যোগাযোগ করতেই ওনারা দেখতে এলেন, পছন্দও হয়ে গেল। পাত্রের মা বললেন, শুভ কাজে বিলম্ব করব না। বিয়েও হয়ে গেল কিছুদিনের মধ্যেই। বিয়ের পর শুরু হলো জীবনের আসল গল্প। অষ্টমঙ্গলা কাটিয়ে যখন শ্বশুরবাড়িতে এলাম, দেখি বাড়িতে এসে বসে আছেন উকিল মহাশয়। আমাকে শাশুড়িমা বললেন, তোমার জন্য বসে আছেন উকিলবাবু। একটু অবাক হলাম কথাটা শুনে। আমার জন্য মানে? ওই যে তোমার পদবি চেঞ্জ করতে হবে তো। আজ থেকে আলো সান্যালের পরিবর্তে তুমি হবে আলো দত্ত। সবে মাত্র শ্বশুরবাড়িতে মাত্র 10 দিন কাটিয়েছি, এর মধ্যেই এত কিছু। ঠিক মানতে পারছিলাম না। পিতৃপ্রদত্ত পদবিটাও মুছে ফেলতে হবে। শুনে বললাম, এত তাড়াতাড়ি এসব কেন? মুখের ওপর কথা না বলে সই করো ওখানে। সেই প্রথম কোনো কাজ নিজের ইচ্ছের বিরুদ্ধে করেছিলাম। হাজবেন্ডকে বলতে উনিও বললেন, এটাই নিয়ম, বিয়ের পর তো বাবার দেওয়া পদবি রাখার কোনো মানে নেই। মানে নেই? মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন। আলো সান্যাল হয়ে গেল আলো দত্ত। তারপর থেকে শাশুড়ি মায়ের আচার আচরণ আমার একদম ভালো লাগতো না। বাড়ির বউ হিসাবে কোনো মর্যাদাই যেন আমার নেই। আর সেটা বুঝিয়ে দিলেন বিয়ের ঠিক 2 মাসের মাথায়। একদিন স্কুল থেকে ফেরার পর শাশুড়িমা আমাকে ডেকে বললেন, তুমি কত মাহিনা পাও? কেন বলুন তো? মাহিনা পাওয়ার পর সব টাকা তুমি আমার হাতে তুলে দেবে, আমি তোমাকে প্রতি মাসে মাসোহারা দেব। আপনি আমাকে মাসোহারা দেবেন? মানে টাকা আমার আর আপনি আমাকে দেবেন? এটা কি করে হয়? এটাই করতে হবে। কেন? কেন মানে? বিজ্ঞাপনে লেখাই তো ছিল চাকুরিরতা মেয়ে চাই। কেন চাকুরিরতা মেয়ে চেয়েছি সেটা বুঝতে পারা উচিত ছিল। তোমার মুখ দেখে তো নিয়ে আসা হয়নি এখানে। সেই প্রথম আমি মুখের ওপর বলেছিলাম, আমি আমার সব টাকা দিতে পারবো না। না পারলে এ বাড়িতে তোমার থাকার জায়গা হবে না, কারণ এ বাড়ি আমার। এ বাড়িতে থেকে কোনো বেয়াদবি চলবে না। এসব করতে হলে অন্য জায়গায় করো। তারপর থেকে শুরু হয়ে গেল আরও অশান্তি। একটু কিছু খুঁত পেলেই খারাপ ব্যবহার। বউকে হতে হবে কাজের লোক, আর সেই জন্য নাকি গ্রাম থেকে খুঁজে আমার মতো মেয়েকে নিয়ে এসেছেন। এমন কথা শুনে আমি তো হতবাক।
ন্যূনতম সম্মানটুকু যে বাড়িতে নেই সেখানে থাকাটাই অর্থহীন। আমাকে বাড়ি ছেড়ে চলে আসতেই হলো। হাজবেন্ডকে বলতে উনি বললেন, তোমার মন যেটা চাইবে সেটাই তুমি করো, তাছাড়া আমি তো বাড়িতে সবসময় থাকিও না, তুমি যেখানে ভালো থাকবে সেখানেই থাকো। বিয়ের 2 বছর পর অবশেষে আমার আস্তানা হলো ভাড়া বাড়ি। প্রাইমারি স্কুলে চাকরি করে তখন সামান্য বেতন পাই। ভাবলাম নিজের যোগ্যতার প্রমাণ আমাকে দিতেই হবে। এমএসসি পাশ করে করলামটাই বা কি। তাই হাই স্কুলে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলাম ভাড়া বাড়িতে থেকে। তার মধ্যেই আমি কনসিভ করি। আমার মেয়ে হয়। একদিকে ছোট বাচ্চা, তার উপর চাকরির জন্য পড়াশোনা। কখনো কখনো মনে হতো আর বোধহয় পেরে উঠতে পারবো না। মনের জোর আর অদম্য জেদ আমাকে টলাতে পারেনি। 7 বছর পর আমি আবার চাকরি পাই হাই স্কুলে। প্রাইমারি থেকে হাই স্কুলে চাকরি পাওয়াটা আমাকে আরও মনের জোর বাড়িয়ে দিল। পুরনো ভাড়া বাড়িটা চেঞ্জ করে নতুন একটা বাড়িতে ভাড়া এলাম। ভাড়া বাড়িতে বছর 3 কাটানোর পর মনের মধ্যে একটা নতুন ইচ্ছে জন্মালো। ভাবলাম একটা নতুন বাড়ি আমাদের হোক। কতদিন আর ভাড়া বাড়িতে থাকা যায়? শ্বশুর বাড়িতে আমার জায়গা হবে না, সেটা শাশুড়িমা বলেই দিয়েছেন। কারণ ওনার মনের মতো বৌমা আমি হতে পারিনি। বেতনের পুরো টাকা তুলে দিতে পারিনি বলেই আমি খারাপ। চিটিং করা মেয়ে ওই বাড়ির বউ হয়ে থাকার যোগ্য নয়। সে যাই হোক, হাজব্যান্ডকে বললাম আমরা একটা বাড়ি কিনব। আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। একটু অবাক হয়েই বললেন, বাড়ি? বাড়ি কি হবে? আমার বাড়ি তো আছে। সেদিন বুঝতে পারলাম অনেক বড় সত্যিটা। বিয়ের পর শাশুড়ি বলেছিলেন এই বাড়িটা নাকি ওনার নিজের, এখন ওটাই আবার হাজবেন্ডের নিজের বাড়ি। তাহলে আমার বাড়ি? মনে মনে বললাম, ঠিকই তো, আমার বাড়ি নেই, থাকি তো ভাড়া বাড়িতে। মাঝে মাঝে বাড়িওয়ালাও বলে, ম্যাডাম আমার বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, বুঝতেই তো পারছেন দোতলাটা পুরো মার্বেল, অনেক কষ্ট করে করা, তাই যাকে তাকে ভাড়া আমি দিই না। এই জন্য মেয়েদের জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য যে তাদের সংসার থাকে কিন্তু ঘর থাকে না, অথচ মেয়েরাই ঘর বাঁধে, আবার কিছু হলে মেয়েদেরই ঘর ভাঙে। এই সমাজে যাদের নিজেদের কোনো ঘর নেই তাদেরই নাম হয় ঘরণী। বুঝলাম নিজের ঘর থাকলে সে ঘর কখনো ভেঙে যায় না। আরও অদ্ভুত বিষয় হলো, আমরা মেয়েরা জন্মের পর থেকে যে বাড়িটায় অনেকগুলো বছর কাটিয়ে ফেলি সেই বাড়িটাকেও নিজের বাড়ি বলতে পারি না, সেটাও আসলে বাপের বাড়ি। কিন্তু একটি ছেলের ক্ষেত্রে একটা সময়ের পর সেটা নিজের বাড়ি হয়ে যায়। এর জন্য দায়ী তো নিজের বাবা মাই। মেয়ের বিয়ে দিয়ে একটা দায় সেরে নেয়। মনের মধ্যে জেদ চেপে বসলো, একটা নিজের বাড়ি করতেই হবে। বাবাকে জানালাম সে কথা। বাবা বললেন, খুব ভালো প্রস্তাব, আমিও চাইবো তোর নিজের একটা বাড়ি হোক। আজ সত্যি সত্যি নিজের একটা বাড়ি হয়েছে। 2 বেডরুমের একটা ফ্ল্যাট আমি কিনেছি সম্পূর্ণ নিজের টাকায়। গল্পের শুরুতেই আমি যে ওই ব্যস্ততার কথা বলেছিলাম, ব্যস্ততা মানে বাড়িতে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। আত্মীয় স্বজন অনেকেই আজ সকাল পর্যন্ত বাড়িতে ছিলেন। 2 দিন বাড়িটা বেশ সরগরম ছিল। সবাই চলে যেতেই বাড়িটা কেমন যেন ফাঁকা লাগছে। তবে ঠাকুমাও মা বাবার সাথে চলে যেতে চেয়েছিলেন। আমি বললাম, কদিন থেকে তারপর না হয় যেও। আমার এক কথাতেই ঠাকুমা রাজি হয়ে গিয়েছিল থাকার জন্য। আমার ঠাকুমা বাবাকে ডেকে বলল, বুঝলি অজয়, কয়েকটা দিন বরং এখানে থাকি, আবার কবে আসতে পারবো কি না পারবো, বয়সটাও তো দিনে দিনে বাড়ছে। আলোর যখন একটা ঠিকানা হয়েছে, কয়েকটা দিন আলোর ঠিকানায় কাটিয়েই যাই। ঠাকুমার কথাটা শুনে এতটা ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না। সত্যি তো, আজ আলোর একটা ঠিকানা হয়েছে, যে ঠিকানায় শুধু আলো আর আলো।
আমার মতো আরও কত আলো আছে যাদের কোনো ঠিকানাই নেই, যাদের বাইরেটা রয়েছে আলো কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে যে কত আলো হারিয়ে গেছে তার হিসেব রাখে কে? মনে মনে প্রার্থনা করব আমার মতো যত আলো আছে সবার জীবনে যেন একটা করে ঠিকানা থাকে। তার আগে দরকার সব আলোদের স্বাবলম্বী হয়ে ওঠা। সব আলোর দরকার নিজের আলোয় আলোকিত হয়ে ওঠা। এতক্ষণ শুনলেন সরজিৎ ঘোষের কলমে লেখা ছোট গল্প ঘরণীর ঘর। গল্প শেষে লেখক বলেছেন, যার নিজের ঘর থাকে না তার নাম দেওয়া হয় ঘরণী। অদ্ভুত ব্যাপার, তবে সময়ের সাথে সাথে দিনকাল বদলেছে। রোজগার সকলের থাকা দরকার। যার রোজগার নেই সংসারে তার মূল্য নেই, সে নারী হোক বা পুরুষ। আমার কিন্তু গল্পটি ভীষণই মন ছুঁয়ে গেছে। খুব সত্যি কথাই তো, মেয়েদের নিজেদের বাড়ি তো হয় না, প্রথমে বাপের বাড়ি, তারপর শ্বশুর বাড়ি। নিজের যোগ্যতায় নিজের উপার্জনের একটা ছোট্ট কুটিরও অট্টালিকার সমান। আলোর মতো সব মেয়েরা হয়ে উঠুক আলোকবর্তিকা, এটাই চাইব। আপনাদের সকলের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে সকলের মতামত জানান। আর এরকম আরও গল্প শুনতে আমার এই অনুভূতির অবকাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি সুদেষ্ণা। আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বিভিন্ন ছোটোখাটো গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের দৈনন্দিন টুকরো টুকরো কিছু অভিজ্ঞতা, অনুভূতির কথা। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভালো লাগলে গল্পগুলি নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করে আরও লোকজনের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের এই ছোটোখাটো লাইক, কমেন্ট, শেয়ার, এই সহযোগিতাগুলোই আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি পাঠ করি বাংলার বিখ্যাত লেখক লেখিকার কালজয়ী গল্প ও উপন্যাস। বর্তমানে সেখানে দুটি ধারাবাহিক উপন্যাস পাশাপাশিভাবে চলছে। একটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস সেই সময়, আর একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। অনেকগুলি করে পর্ব ইতিমধ্যেই চলে এসেছে। শুনতে ইচ্ছা হলে ঝটপট গিয়ে শুনে ফেলুন। আর অবশ্যই ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমার কাছে সব সময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।